গল্পে আজ আপনাদের জন্য বিশ্ববিখ্যাত পদার্থতত্ত্ববিদ সত্যেন্দ্রনাথ বসুর লেখা একটি গল্প, গ্যালিলিও। 15ই ফেব্রুয়ারি 1564 গ্যালিলিও পিসাতে জন্মেছিলেন। সব দেশের বিজ্ঞানীর কাছে এর নাম সুপরিচিত। তার জন্মের 400 বৎসর পরে আজ সব দেশে সভা সমিতিতে তার কথা ও জীবনের আলোচনা হচ্ছে। তার পরিবারের নাম ছিল গালিলাই। পিতা পুরাণ সাহিত্যে কৃতবিদ্য ছিলেন। তাছাড়া সঙ্গীতে ও গণিতে তার দখল ছিল। নিজে লিউট ভালো বাজাতে পারতেন। সঙ্গীত তত্ত্বের উপর বইও লিখেছিলেন কয়েকখানি। প্রথমে 13 বৎসরের ছেলে গ্যালিলিও গেলেন হল্লোম্ব্রোস আর বেনেডিক্টিন সম্প্রদায়ের মঠে। 2 বছর ধরে সাহিত্য, ন্যায় ও ধর্মশাস্ত্র অধ্যয়ন করলেন। তবে শেষ অবধি মঠ ছাড়তেই হলো। বাপ বললেন ছেলের দৃষ্টিশক্তি নাকি ক্ষীণ, বেশি পড়াশোনা ক্ষতিকর। অবশ্য হয়তো মনে মনে একটু ভয়ও ছিল, ছেলে যদি সন্ন্যাসী হয়ে যায়, সংসারের দিকে নজর দিতে কেউ থাকবে না। তারপরে সচ্ছল অবস্থা আর নেই তার। সংসারের হতশ্রীকে পুনরুদ্ধার করতে ছেলেকে চেষ্টা করতে হবে। আজ এখন গ্যালিলিওর জীবনে সব কথা জানা দুষ্কর। তবে আমরা জানি তিনি নিজে খুবই ভালোবাসতেন সঙ্গীত ও চিত্রকলা। নিজের ইচ্ছা চালাতে পারলে হয়তো শেষ অবধি চিত্রকর হয়ে পড়ত। তবে তা হলো না। 1581 সালে 17 বৎসরে ঢুকলেন পিসা বিশ্ববিদ্যালয়ে ডাক্তারি পড়তে। অভিভাবক ভেবেছিলেন এতেই অর্থগমের বিপুল সম্ভাবনা। সে সময় বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক ছাত্রকে দর্শন পড়তেই হতো। তখন অ্যারিস্টটলের যুগ। সেই গ্রিক দার্শনিকের কথা সকলেই মাথা পেতে নেয় নির্বিচারে। সব জ্ঞান ও বিজ্ঞান শুরু হতো ওই মনোভাবকে ভিত্তি করে। গ্যালিলিওর ঝোঁক কিন্তু অল্প বয়স থেকে হাতে কলমে করে দেখতে। তাই তর্ক লাগতো অন্য ছাত্রদের সঙ্গে। কখনো কখনো শিক্ষকদের সঙ্গেও বেঁধে যেত বাক যুদ্ধ। যুক্তিতর্কের প্রতি প্রবণতা তার সারা জীবন লক্ষ্য করবার জিনিস। এই স্বভাবই শেষ জীবনে তার অশেষ দুঃখের কারণ হলো। এই কাজ পাগল কি করে বিশুদ্ধ গণিতের দিকে ঝুঁকলো? গল্প এই, পরিবারের এক বন্ধু ছিলেন গণিত শাস্ত্রে মহাপণ্ডিত। তিনি বিখ্যাত ছিলেন। সে সময় সকলে যেত তার কাছে পড়তে। একদিন কোনো কাজে গ্যালিলিও এসেছে তার বাড়িতে। তাসকানির শাসকের পুত্র তখন সেই পণ্ডিতের কাছেই পড়ছে। কাজেই গ্যালিলিও অনেকক্ষণ দরজার কাছে দাঁড়িয়ে রইলেন। অনেকক্ষণ মনোযোগ দিয়ে শুনলেন সেই গণিতের ব্যাখ্যা। এই থেকে শুরু হলো মনের প্রচণ্ড পরিবর্তন। সেই থেকে ডাক্তারি পড়ায় আনন্দ পান না। গণিতের অধ্যয়ন বাসনায় প্রবল হয়ে উঠল। গ্যালিলিওর ডাক্তারি পড়া হলো না। বিশ্ববিদ্যালয়ের উপাধি আর পেলেন না। পারিবারিক নানা কারণে গৃহস্থালী ফ্লোরেন্সে উঠে এলো। বাবার অর্থ সামর্থ্য নেই ছেলেকে বিদেশে রেখে পড়ান। কাজেই গ্যালিলিও চলে এলেন ফ্লোরেন্সে। এখানে সেই সভা পণ্ডিতের কাছে পড়তে শুরু করলেন গণিত ও পদার্থবিদ্যা। অদ্ভুত তার অধ্যাবসায়। অল্প সময়ের মধ্যেই শিক্ষককে ফেলে গেলেন অনেক পিছনে। এই বিদ্যায় অনুসন্ধানে প্রতিষ্ঠা এলো। নানা দেশে তার খ্যাতি ছড়িয়ে পড়ল। 24 বৎসর বয়সে তিনি এই নিয়ে মেতে আছেন। উদ্ভাবন করেছেন নানা রকমের যন্ত্র এবং নানা রকমের পরীক্ষাও শুরু হয়েছে তাদের সাহায্যে। নবীন বিজ্ঞানীকে প্রথমে ভুগতে হয়েছিল অর্থকষ্টের জন্য। ছেলে পড়িয়ে রোজগারের চেষ্টা ছিল, কিন্তু তাতে অল্পই আয় হতো সে সময়। তবে 1588 সালে দেখি পিসা বিশ্ববিদ্যালয়ে গণিতের শিক্ষকতা করছেন। আয় মাত্র 60 স্কুডি। একজন হিসাব করে বলেছেন বর্তমানের হিসাবে এটা 900 থেকে 1000 টাকা বাৎসরিক আয়ের সামিল হবে।
এতে পরিবারের সব খরচ চালানো দুষ্কর। তখন এদেশের মতো ইটালিতে একান্নবর্তী পরিবারের যুগ। বাপ আবার মারা গেলেন 1591 সালে। গ্যালিলিও হলেন কর্তা। সকলের ভার বইতে হলো। মা, দুই বোন, ছোট ভাই মাইকেল অ্যাঞ্জেলো, ইনি বোধ হয় গান বাজনা নিয়েই সময় কাটাতেন। বিদেশে চলে গেলেন এবং পোল্যান্ডে রাজদরবারে কলাবিদ হলেন। বাড়িতে ফ্লোরেন্সে রয়ে গেল তার স্ত্রী ও 7টি ছেলে মেয়ে। গ্যালিলিওকে তাদেরও দেখতে হতো। এই জন্য সারা জীবন দেখা যায় গ্যালিলিও একদিকে যেমন মহানুভব, পরের কথা ভাবছেন, অপরদিকে চাইছেন কি করে তার প্রচুর অর্থগম হয়। তার জন্যে করতেই চাইছেন ব্যবসা। নানা স্থানে উমেদারি করছেন, ছুটোছুটি করছেন ও কর্মস্থল পরিবর্তন করছেন। যদিও মন তার ফ্লোরেন্সকেই ভালোবেসেছিল, সেখানেই তিনি থাকতে চাইতেন সারা জীবন। ফ্লোরেন্সকে যে জানে সেই বুঝবে তার শিল্পী মন ওই মহিমাই নগরীর প্রতি কেন এত বেশি আকৃষ্ট ছিল। পিতার মৃত্যুর পর সংসারে অনটন বাড়ল। তখন 1592 সালে এলেন পড়ুয়া বিশ্ববিদ্যালয়ের মাতৃভূমি তাসকানি ছেড়ে। এখানেই শুরু হলো তার প্রকৃত বিজ্ঞানীর জীবন। তবে চাপও পড়ল খুব বেশি। বিদ্যালয়ের অধ্যাপনা তো আছেই, তাছাড়া দেশ রক্ষার নানা ব্যাপারে পরামর্শদাতা হয়ে উঠলেন। আবার ফ্লোরেন্সকেও ভুলতে পারলেন না। ফ্লোরেন্সে আসতেন প্রতি গ্রীষ্মের ছুটিতে। এখানকার ডিউকের ছেলে কসমো তার প্রিয় ছাত্র। তার মা আবার বিশ্বাস করতেন ফলিত জ্যোতিষে, রাশিচক্র কেটে ভবিষ্যৎ গণনা। তার মন জুগিয়ে তাও করতেন গ্যালিলিও সময় সময়, যদিও এতে তিনি নিজে বিশ্বাস করতেন কিনা বলা শক্ত। নিজে কোপার্নিকাসের বিশ্ববিন্যাসে গভীর বিশ্বাসী। অবশ্য তখনও সর্বত্র টলেমির যুগ চলছে। ফলিত জ্যোতিষের রাশিচক্র, গ্রহ নক্ষত্র সবই অচল পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে। এই পরিবেশে গ্রহদের অবস্থান নিয়েই জ্যোতিষের বিচার ও গণনা টলেমির পন্থায় করতে হয়। এদিকে গ্যালিলিও নতুন মতবাদ নিয়ে মেতে আছে। বিশ্ববিদ্যালয়ে পাড়ুয়ায় বক্তৃতা দিচ্ছেন কোপার্নিকাসের মতবাদের পক্ষে। প্রচুর লোক শুনতে আসছে এই সব মনোজ্ঞ বক্তৃতা। দেখতে দেখতে কেটে গেল 18 বৎসর। একই বিশ্ববিদ্যালয়। ভেনিসের সরকার তার উপর খুশি। 1604 সনে আরও 6 বৎসরের মেয়াদ বাড়ালো শিক্ষকতার। এই সময় তার বৈপ্লবিক মতবাদের বিপক্ষে কেউ আপত্তি জানালো না। 1609 সালে ঘটল এক নতুন ব্যাপার। হল্যান্ডে একজন কাঁচের লেন্স নিয়ে নাড়াচাড়া করতে করতে হঠাৎ একটি নলের দুপাশে রেখে দেখলেন দূরের জিনিস এভাবে বড় দেখায়, মনে হয় কাছে এগিয়ে এসেছে। গ্যালিলিওর কাছে এই খবর পৌঁছালো। তিনি কাগজে প্ল্যান এঁকে আলোর রেখাপথের বিষয়ে বিচার করতে লাগলেন। শীঘ্রই এই সমস্যার সমাধান হলো। তিনিও দূরবীন তৈরি করতে পারলেন। এটি আরো ভালো ও শক্তিশালী হলো। হল্যান্ডে লোকটি দেখছিল সব উল্টো দেখায় তার দূরবীনে। গ্যালিলিও করলেন যে যন্ত্র, তার সাহায্যে সব জিনিস যথারীতি অবস্থিত দেখায়, উল্টোপাল্টা হয় না। ভেনিসে কর্তৃপক্ষের কাছে তার কদর বেড়ে গেল। সমুদ্রপথে ভেনিসের নৌবাহিনী তখন ঘুরে বেড়ায়। নানা দেশ থেকে পণ্য সংগ্রহ করে এনে ইউরোপে নানা স্থানে বেচা কেনা করে। বাণিজ্যে বসতি লক্ষ্মী। রূপকথার স্বপ্নপুরীর মতো তখন ভেনিস শহরের সম্পদ। মধ্যে মধ্যে এর নৌবহরকে শত্রুপক্ষের আক্রমণ থেকে আত্মরক্ষা করতে হতো। আগে থেকে শত্রুকে দেখা গেলে যুদ্ধের প্রস্তুতি যথাসময় করা সম্ভব। তাই কর্তৃপক্ষ ভাবলেন এই দূরবীন সব জাহাজেই বসাতে হবে। গ্যালিলিওর উপর ভার পড়ল দূরবীন যোগান দেওয়ার। গ্যালিলিও রাজি হলেন। বাড়ি হয়ে উঠল ফ্যাক্টরি, কারুশালা। সেখানে থেকে প্রচুর দূরবীন বিক্রি হতে লাগলো। তৈরির সঙ্গে সঙ্গে যন্ত্রেরও নানা উন্নতি হলো। নতুনগুলি
হলো আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। এবার গ্যালিলিও পেলেন হাতের মধ্যে বিশ্ব সমীক্ষার এক প্রধান যন্ত্র। আকাশের দিকে ফিরিয়ে গ্যালিলিও অনেক নতুন দৃশ্য দেখলেন। তার আগে এসব মানুষের কল্পনার অতীত ছিল। চাঁদের পাহাড়, ছায়াপথের মধ্যে লক্ষ লক্ষ তারার সমাবেশ চোখে ধরা পড়ল। আবার এলো নতুন নতুন উপগ্রহের খবর। আমাদের পৃথিবীকে প্রদক্ষিণ করে একটি মাত্র চন্দ্রমা। গ্যালিলিও দেখলেন বৃহস্পতিবার গ্রহে 4টি উপগ্রহ ঘুরছে। তখনকার দিনে ধার্মিক পণ্ডিতেরা এসব বিশ্বাস করতে চাইলেন না। তারা ভাবলেন এইভাবে কোপার্নিকাসের বিশ্ববিন্যাসের সপক্ষে যুক্তি সংগ্রহ করে গ্যালিলিও অন্যায় করেছেন। দূরবীনের মধ্যে কোনো জাদুর বলে বৃহস্পতির চাঁদের ছবি পড়েছে, যা চোখে দেখা যায় না। তা যন্ত্রে প্রতিপন্ন হলে সেটা যন্ত্রেরই কারসাজি। ধার্মিকেরা মত পরিবর্তন করলেন না ও পাছে তাদের বিশ্বাস টলে যায় এই ভয়ে দূরবীনের ভিতর দিয়ে দেখতেও চাইলেন না। এতে গ্যালিলিওর আমোদ লাগল। একজন উচ্চপদস্থ ধর্মযাজক, যিনি দূরবীনের ব্যবহার করতে চাননি, কাজেই বৃহস্পতির উপগ্রহের অবিশ্বাসী ছিলেন, মারা গেলেন। সেই সময় গ্যালিলিও রহস্য করে বললেন, হয়তো এবার যাবার সময় চন্দ্রগুলি দেখতে পাবেন। গ্যালিলিওর নাম তখন দেশে দেশে অভিনন্দিত হচ্ছে। ভেনিসের রাজ সরকারের কাছ থেকে অর্থও পাচ্ছেন প্রচুর। তবে এত কাজের মধ্যে বিজ্ঞানীর অবসর মেলে না। অথচ মাথার মধ্যে অনেক নতুন নতুন কথা ভেসে উঠেছে। নানা বিষয়ে অনুসন্ধান করতে চান, কিন্তু সময় পান না একাগ্র মনে এইসব বিষয় ভাবতে। অথচ সংসারে তার প্রচুর অর্থের প্রয়োজন। তাই 1609 সালে যখন তাস্কানির বৃদ্ধ ডিউক মারা গেলেন ও তার ছাত্র কসমো সেই গদিতে বসলেন, তখন তিনি ভাবলেন হয়তো এর কাছে যেতে পারলে তিনি আকাঙ্ক্ষিত অবসর পাবেন নিজের কাজ করতে, অথচ অর্থেরও কোনো অভাব থাকবে না। তাই ভিতর ভিতর চেষ্টা করতে লাগলেন দরবার করতে নতুন ডিউকের কাছে। এই সময় ফ্লোরেন্সের এক বন্ধুকে লেখা চিঠির থেকে কয়েক লাইন সারাংশ উদ্ধৃত হলো। এখান থেকে অন্য কোথাও গেলে যে বেশি অবসর পাবো নিজের কাজ করতে, তা মনে হয় না। কারণ বক্তৃতা দিয়েই পয়সা রোজগার করতে হবে সংসার চালাতে। পাড়ুয়া ছাড়া অন্য কোনো শহরে গিয়ে অধ্যাপনা করতে ইচ্ছাও হয় না, নানান কারণে। অথচ অবসর না পেলে কাজও এগোবে না। ভিনিসে গণতন্ত্র যতই এরা উদার বা মহানুভব হোক, বাঁধা কর্তব্য করা ছাড়া এদের কাছে বৃত্তি আশা করা বৃথা। যতদিন পারি এই গণতন্ত্রে বক্তৃতা ও লেখাপড়া চালাতে হবে, যা এখানকার লোকেরা চায়। মাইনে পেলে আর অবসর মিলবে না। অর্থাৎ যে অবসর ও অর্থানুকূল্য আমি চাইছি, সে কোনো এক দেশের স্বতন্ত্র রাজার কাছ থেকেই পাওয়া সম্ভব। আবার অন্যত্র লিখছেন, রোজ রোজ নানা উদ্ভাবন করা যাচ্ছে। অবসর ও সাহায্য পেলে অনেক বেশি পরীক্ষা ও আবিষ্কার করতে পারব। 1 বছর ধরে এই ধরনের কথাবার্তা চালালেন রাজার বিশ্বস্ত মন্ত্রী ও কর্মচারীদের সঙ্গে। শেষে 1610 সালে শরৎকালে তাস্কানির নতুন গ্র্যান্ড ডিউক নিজের পুরনো গুরুকে আশ্রয় দিলেন 1000 স্কুডি মাইনে প্রতি বছর। তাছাড়া রাজপণ্ডিত ও দার্শনিক হিসাবে স্বর্ণপদকে বিভূষিত হলেন তিনি। পাড়ুয়া ছেড়ে ফ্লোরেন্সে গেলেন গ্যালিলিও। এবার বিজ্ঞান সেবার প্রচুর অবসর মিলল। তবে যেসব নতুন কথা বললেন, বিশেষ করে জ্যোতিষের বিষয়, তাতে ইউরোপের পণ্ডিত মহলে হইচই বেঁধে গেল। অনেকে তার বিরুদ্ধতা করতে লাগলেন। তাছাড়া আর এক কারণে তার সব আবিষ্কার ও মতামত শুধু পণ্ডিত মহলে আবদ্ধ রইল না। শিক্ষিত জনসাধারণের কাছে প্রচারের জন্য গ্যালিলিও ধরলেন এক নতুন পন্থা। পণ্ডিত মহলে চালু ল্যাটিন ছেড়ে লিখতে আরম্ভ করলেন নিজের আবিষ্কার ও মতবাদ ইটালিয়ান ভাষায়। ইটালির মধ্যে যাদের অক্ষর পরিচয় হয়েছে,
এমন সব লোকই যাতে পড়তে পারে। 1612 সালের মে মাসে তিনি চিঠিতে লিখলেন, আমি দেখি যুবকেরা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, হচ্ছে ডাক্তার, দার্শনিক বা অন্য কিছু, যা হোক একটা উপাধি হলেই হলো। তারপর এমন কাজে তারা নামে যার জন্যে তারা একেবারেই অপটু। এদিকে যারা সত্যই উপযুক্ত লোক, তারা কাজের মধ্যে থেকে কিংবা দৈনিক দুশ্চিন্তার মধ্যে তারা জ্ঞানের চর্চা করতে পারে না। এরা মেধাবী, কিন্তু তারা সাধু ভাষা, ল্যাটিন ইত্যাদি বোঝে না। তাই সারা জীবন তাদের মনে এই ধারণা বদ্ধমূল থেকে যায় যে প্রকাণ্ড প্রকাণ্ড বই এমন সব মহামূল্য জ্ঞানের ভাণ্ডার, যা তাদের কাছে একেবারে অবরুদ্ধ হয়ে থাকবে। কিন্তু আমি চাই তাদের মধ্যে এই সত্য জ্ঞানের উদ্বোধন করতে, যে বিশ্ব প্রকৃতি সকল মানুষকে চোখ দিয়েছেন তার ক্রিয়াকলাপ দেখতে, ও বুদ্ধি দিয়েছেন যাতে তার মর্মকথা সকলে বুঝতে পারে ও নিজেদের কাজে লাগাতে পারে। নিজের দূরবীন নিয়ে গ্যালিলিও অনেক নতুন নতুন আবিষ্কার করলেন। চাঁদের পর্বতমালা, বৃহস্পতির উপগ্রহ সমূহ, সূর্যবিম্বে কলঙ্কবিন্দু, শুক্র গ্রহের চন্দ্রের মতো ঔজ্জ্বল্যের হ্রাস বৃদ্ধি, শনির বলয় ইত্যাদি আরও অনেক জিনিস। এইভাবে নিজের চোখে গ্রহমণ্ডলের অনেক বৈশিষ্ট্য দেখতে পেলেন, যার সত্যতা যে কেউ দূরবীনের সাহায্যে নিরূপণ করতে পারবে। কোপার্নিকাসের মতবাদ তার কাছে অভ্রান্ত মনে হলো। যুক্তিবাদী গ্যালিলিও ভাবলেন, এই সব কথা প্রকাশ করলে সকলকেই তার সপক্ষে আনতে পারবেন। তাই সে বিষয়ে বইও লিখলেন তিনি। তা সত্ত্বেও সনাতনীরা কিন্তু তার বিরুদ্ধতা করতে লাগলেন। একদিকে ফ্লোরেন্সের ডোমিনিকান সম্প্রদায়ের সন্ন্যাসীরা, অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের নানা অধ্যাপক ও ছাত্রেরা, যারা এসব নতুন মত মানতে পারলেন না, কিংবা যারা তার যশ প্রতিভায় ঈর্ষান্বিত হয়ে উঠলেন। প্রথম প্রথম গ্যালিলিও তার সহকর্মীদের মনোভাব নিয়ে অনেক ঠাট্টা তামাশা করতেন। এতে তাদের বিদ্বেষ আরও বাড়ল। ধর্মযাজকেরা প্রচার করতে লাগলেন যে গ্যালিলিওর অধ্যাপনা ধর্মবিশ্বাসের পরিপন্থী, বাইবেলের অনেক কথার সরাসরি বিরুদ্ধে। তারা গোপনে অভিযোগ করলেন, গ্যালিলিও ধর্মবিদ্বেষ প্রচার করছেন, বাইবেলের উপর মানুষের বিশ্বাস নষ্ট করতে চাইছে। তার বিরুদ্ধে ষড়যন্ত্র গোপনে কাজ আরম্ভ করল। প্রথমে ইনকুইজিশন রায় দিলেন যে সূর্য যে জগতে কেন্দ্রস্বরূপ, এটি অযৌক্তিক এবং যথার্থ ধর্মমতের পরিপন্থী, কারণ এই মত বাইবেলের অনেক লেখার সঙ্গে মিলবে না, যা এতকাল ধার্মিক যাজক ও পণ্ডিতেরা শিক্ষা দিয়ে এসেছেন। সঙ্গে সঙ্গে এই সিদ্ধান্তও প্রকাশ করলেন, পৃথিবীর আর্নিক বা বার্ষিক গতির ধারণা প্রকৃত ধর্মবিশ্বাসের বিরোধী। 1616 সালে মার্চ মাসে কোপার্নিকাসের বই ও তৎসম্পর্কিত আরও 2টি বইয়ের প্রচার তারা নিষিদ্ধ করে দিলেন এবং পুণ্যত্যা পোপের কাছে এই খবর পৌঁছে দিলেন। পোপ আদেশ দিলেন, কার্ডিনাল বেলারিমিন যেন গ্যালিলিওকে ডেকে বুঝিয়ে বলেন তিনি যেন এই ভ্রান্ত বিশ্বাস ত্যাগ করে, আর তা যদি তিনি না করতে চান তো বিধিমতো তাকে আদেশ দেওয়া হবে যাতে তিনি এই মত প্রচার বা আলোচনা বন্ধ করেন। যদি তাতে তিনি অস্বীকৃত হন তো তাকে কারারুদ্ধ করা হবে। 1616 সালে গ্যালিলিওর রোমে ডাক পড়ল। বেলেরিমিন ছিলেন গ্যালিলিওর হিতাকাঙ্ক্ষী ও সুহৃদ। জ্যোতিষশাস্ত্র ছাড়াও অন্যান্য আবিষ্কারে গ্যালিলিও তখন নাম করেছেন। জলে ভাসমান বস্তুর স্থিতিসাম্যের বিষয়ে ভাবছেন। আবার গতিবিজ্ঞানে অনেক নতুন কথাও তিনি বলতে আরম্ভ করেছেন সেই সময় থেকেই। তাই কার্ডিনাল বেলারিমিন ডেকে আনলেন গ্যালিলিওকে নিজের প্রাসাদে। বুঝিয়ে বললেন, কোপার্নিকাসের তত্ত্ব নিয়ে তিনি যেন ধর্মপ্রচারকারকদের সঙ্গে তর্ক না করেন বা বাইবেলের থেকে লাইন উদ্ধৃত করে নিজের মত ও তার ব্যাখ্যা করতে চেষ্টা না করেন। গ্যালিলিও রাজি হলেন। তবে তিনি ভাবলেন
এখনো গণিতের কল্পনা হিসাবে হয়তো কোপার্নিকাসের কথা আলোচনা করা যাবে, কিংবা যুক্তিতর্ক দিয়ে টলেমি ও কোপার্নিকাসের বিশ্ববিন্যাসের গুণাগুণ আলোচনা চলতে পারবে। তাই তারপরও তিনি যেমন অন্যান্য বিজ্ঞানের বই লিখলেন, গতির কথা বা ভাসমান বস্তুর স্থিতি রহস্য, সঙ্গে সঙ্গে কথোপকথনের আকারে দুই মতবাদের আলোচনা করে বই লিখে ছাপাবার অনুমতি চাইলেন। কিন্তু ইতিমধ্যে অনেক কিছু ঘটে গিয়েছে। পোপ বেলরমিন মারা গিয়েছেন। নতুন আর একজন পোপের পদে অধিষ্ঠিত। এক সময় গ্যালিলিও ভাবতেন ইনি বিজ্ঞানের শ্রদ্ধা করেন, তাই ভেবেছিলেন নতুন বই প্রকাশে অনুমতি মিলবে। কিন্তু হলো হিতে বিপরীত। নানা কারণে তিনি নতুন পোপের বিরাগভাজন হয়েছে। তার বিষয়ে তদন্ত শুরু হয়েছে। শেষে গ্যালিলিওর ডাক পড়ল 12ই এপ্রিল। তিনি কারারুদ্ধ হলেন। বন্ধুদের সঙ্গে দেখা করা নিষিদ্ধ হয়ে গেল। 30শে এপ্রিল গ্যালিলিওকে স্বীকার করানো হলো যে যা কিছু তিনি এই বিষয়ে কথোপকথনের ছলে লিখেছেন সে সবই তার বৃথা গর্বের অজ্ঞতা ও অসতর্কতার নিদর্শন। তার নির্যাতনের এইখানেই শেষ হলো না। তার মুখ দিয়ে বলানো হলো যে তিনি কোপার্নিকাসের মতে বিশ্বাস ত্যাগ করেছেন। বিচারকদের সামনে অনুতাপব্যঞ্জক সাদা পোশাক পরে তিনি হাঁটু গেড়ে রইলেন। বিচারকেরা বললেন, তোমার ভুল দেশের ভয়ানক অমঙ্গল করেছে, তার শাস্তি তোমায় পেতে হবে। তোমার বই নিষিদ্ধ বলে ঘোষিত হবে। আমাদের আদেশে তোমাকে কারারুদ্ধ থাকতে হবে যতদিন আমরা তোমাকে রাখতে চাই। তাছাড়া 3 বৎসর ধরে প্রতি সপ্তাহে তোমাকে অনুতাপসূচক প্রার্থনা করতে হবে। এর 2 দিন বাদে ইনকুইজিশন তাকে ফ্লোরেন্সের দূতাবাসে প্রেরণ করলেন। প্রথমে তাকে সিয়েনাতে আর্চ বিশপের নজরবন্দি করে রাখা হলো। তারপর ফ্লোরেন্সের শহরতলিতে নিজের গৃহে অন্তরীণ রইলেন। দুঃখে কষ্টে গ্যালিলিওর জীবনের শেষ 9 বৎসর কাটল। তখন বিজ্ঞানের নতুন কথা ভাবতে চেষ্টা করতেন বটে, কিন্তু জীবন বিস্বাদ হয়ে গেছে। যে মেয়ে তার পরিচর্যা করত এই দুঃখ কষ্টের মধ্যে, সেও মারা গেল। নিজে অন্ধ হয়ে যেতে বসলেন। শেষের 5 বৎসর একটু বন্ধন ঢিলে হলো। কিছুটা বাধা নিষেধের হাত থেকে অব্যাহতি পেলেন পোপের করুণায়। নানা দেশ থেকে তখন তাকে দেখতে আসতো। তার বই ও লেখা অবৈধভাবে অন্য দেশে চালান ও ছাপা হয়েছে। খ্যাতি ও সহানুভূতি ছিল সেই খ্রিস্টীয় মহলে, যারা রোমান ক্যাথলিক ধর্মপন্থী ছিলেন না। সর্বশেষে 8ই জানুয়ারি 1642 সালে 77 বৎসর বয়সে তিনি দেহত্যাগ করলেন। প্রবাদ আছে যে ইনকুইজিশন বিচারকদের সামনে হাঁটুগাড়া থেকে যখন তিনি দাঁড়িয়ে উঠলেন, তখন নাকি তিনি বলেছিলেন, এ সত্ত্বেও পৃথিবী চলমান, কিন্তু এটা হয়তো গল্প কথা। সনাতনী ধার্মিকেরা বিজ্ঞানের শ্বাসরুদ্ধ করবার চেষ্টা করেছিলেন যথারীতি। ফলে ইটালি দেশই পিছিয়ে পড়ল। ফ্রান্স, ইংল্যান্ড ও অন্যান্য দেশে গ্যালিলিওর আজন্ম সাধনা সুফল প্রসব করল। গ্যালিলিও প্রথমে সনাতনী ভ্রান্ত মতবাদের বিরুদ্ধে বিজ্ঞানের পরীক্ষিত সত্য প্রচার করতে চেষ্টা করেছিলেন। বলেছিলেন, নিজে পরীক্ষা, বিচার ও যাচাই করে নিতে হবে সব সত্যকে। শুধু আপ্তবাক্যকে বিশ্বাস করে জীবনকে গড়ে তুললে ভুল হবে। ফলে তিনি কুসংস্কার ও ধর্মান্ধতার জাঁতায় গুঁড়ো হয়ে গেলেন। তবে মানুষের অগ্রগতি স্তম্ভ রইল না। 400 বছর আদেও তার প্রতি নানা লোকের ভক্তির অর্ঘ্য সেই সত্যের জয় ঘোষণা করেছে। সত্যমেব জয়তে।